আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন। সাথে জানাবো বিস্তারিত। সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনার দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সকালে এম এ মান্নানকে হাজির করা হলে সুনামগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। গেল রাতে শান্তিগঞ্জে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে। ছাত্র জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ শহরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। ওই মামলায় এম এ মান্নান সহ ৯৯ জন আসামি। এদিকে অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তাকে নিউ মার্কেট থানার একটি মামলায় আটক করা হয়। দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। অতিরিক্ত ডিআইজি মশিউরকে কখন নাগাদ আদালতে তোলা হবে আর তার রিমান্ড চাওয়া হবে কিনা, আর এছাড়াও জানাবেন এই মামলা নিয়ে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা। পুলিশের যে অতিরিক্ত ডিআইজি রয়েছেন মশিউর রহমান, তাকে কিন্তু গতকাল রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাকে কিন্তু নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সময় চলমান ছিল সে সময় কিন্তু তিনি লালবাগ গোয়েন্দা পুলিশের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে কিন্তু 13ই আগস্ট তাকে কিন্তু বদলি করে চট্টগ্রাম রেঞ্জে যুক্ত করা হয়েছিল। তারপর থেকে কিন্তু তিনি বিভিন্ন সময় ছিলেন পরবর্তীতে তার বিরুদ্ধে 8টি মামলা হয়, কিন্তু গতকাল রাতে কিন্তু তাকে নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি ডিবি সূত্র থেকে যে তাকে আজ দুপুরের পর আদালতে নেওয়া হবে এবং তাকে রিমান্ড চাওয়া হবে। বৃহত্তর জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হবে। তবে কতদিনের রিমান্ড চাওয়া হবে এই বিষয়টি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। যদি জানতে পারি তাহলে আপনার মাধ্যমে জানাবো। আরেকটু যদি বলে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু এই যে ডিবির যে যতগুলো মামলা হয়েছে তার মধ্যে যে 2-1 পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, তার মধ্যে কিন্তু মশিউর রহমান গতকাল গ্রেপ্তার হয়েছেন। আর একটু যদি বলে রাখি যে এই পর্যন্ত যারা এই বিভিন্ন সময় 5ই আগস্টের পর যেসব মামলা হয়েছে সেই মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে কিন্তু তাদের রিমান্ড মঞ্জুর হয়েছে। তারা কিন্তু এখন ডিবি কার্যালয়ে আছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তারও দেখানো হয়েছে। গ্রেপ্তারে তাদের সঙ্গে এই মামলার সম্পৃক্ততা রয়েছে কিনা বা কারা এর সঙ্গে ইন্ধন দিয়েছেন এবং কেন তারা এরকম হত্যাযজ্ঞ চালিয়েছেন সে বিষয়গুলো কিন্তু তাদেরকে জানানো হচ্ছে। এদিকে কিন্তু সুনামগঞ্জ থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেবকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর কিন্তু তাকে সকালে কিন্তু আদালতে তোলা হয়। আদালতে তোলা হওয়ার পরে কিন্তু তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে মশিউরকে কিন্তু দুপুরের পর কোর্টে তোলা হবে। এই ছিল আমার কাছে সাথী এই সবশেষ অবস্থা ডিবি কার্যালয়ের সামনে থেকে। ধন্যবাদ আপনাকে। গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে প্রত্যর্পণের দাবিটি দৃঢ় আইনি রূপ নিয়েছে। প্রশ্ন উঠেছে ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা। এ নিয়ে ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, ঢাকা চাইলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে দিল্লি। প্রতিবেদনে বলা হয়েছে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি ভিত্তি হিসেবে কাজ করবে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি। চুক্তি অনুযায়ী 1 বছরের শাস্তিযোগ্য অপরাধ থাকলেই আসামিকে প্রত্যর্পণে বাধ্য উভয় দেশ। এক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা থাকলেই হবে, দোষী প্রমাণিত হওয়ার দরকার নেই। রাজনৈতিক চরিত্রের অপরাধের জন্য প্রত্যর্পণের বাধ্যবাধকতা না থাকলেও হত্যাকাণ্ডের ক্ষেত্রে তা খাটবে না। তবে হাসিনাকে ভারতে রাখার আইনি বিকল্প হলো চুক্তি বাতিল করা। ঢাকা দিল্লির সম্পর্ক উত্তপ্ত করার ঝুঁকি ভারত নেবে কিনা সেটি এখন দেখার বিষয়। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রো রেল। আজ বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত উত্তর থেকে মতিঝিল রুটে চলাচল করবে দ্রুত গতির এ গণপরিবহন। একই সঙ্গে বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত মতিঝিল থেকে উত্তর রুটে 12 মিনিট হেডওয়েতে মেট্রো রেল বাণিজ্যিকভাবে চলাচল করবে। এছাড়াও আজ থেকে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে। স্টেশনটি পুনরায় সচল করতে প্রাথমিকভাবে 20.5 লাখ টাকা খরচ হয়েছে।
অর্ধেক শুল্কে ও আগের চেয়ে কম দামে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও দেশে কমছে না পেঁয়াজের দর, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ 90 থেকে 105 টাকা। এদিকে প্রায় একই ঘটনা ঘটছে ইলিশের ক্ষেত্রেও। চলতি মৌসুমে ভারতে বন্ধ রয়েছে ইলিশের রপ্তানি, তারপরেও বাজারে নেই এর কোনো প্রভাব। 1 কেজি সাইজের ইলিশের বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়। হাসিনা সরকার পতনের পর হু হু করে কমে যাওয়া সবজিও উত্তাপ ছড়াচ্ছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। পেঁয়াজের দর কিছুদিন আগে 115 টাকা ছিল, এখন তো আজকে থেকে 120 টাকা, 13 টাকা করে আমাদের কিনাই আসছে। পেঁয়াজের দাম আরও বাড়তেছে। শুনলাম যে পাকিস্তানেতে পেঁয়াজ আসে, মিয়ানমারেতে পেঁয়াজ আসে, এখন তো দেখি যে আরও পেঁয়াজ আসার পরেও দেখি আরও দাম ঊর্ধ্বগতি। 1550 টাকা ছিল, হঠাৎ করে কেজিতে 200-100 টাকা বাইরে গেছে। বাইরে যাতে সেগুলো মানে 17 টাকা কেজি কিনতে হয়। 1 কেজি 100 গ্রাম বা 200 গ্রাম এরকম 17 টাকা কেজি কিনতে হয়। জাল ফালাইলে মাছ কম পায়, এই জন্য মাছের দাম বেশি। আর গত বছর তো অনেক মাছ হয়েছে, দাম কম ছিল, এই বছর দামটা একটু বেশি। আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গু। প্রতিনিয়ত হাসপাতালে বাড়ছে রোগী। শুধু ঢাকা নয়, বাইরের জেলা থেকেও এখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় রোগী আসছে চিকিৎসা সেবা নিতে। রাজধানীতে আক্রান্ত বেশিরভাগ রোগীরা জানায়, এলাকায় ঠিকমতো মশার ঔষধ না দেওয়ায় বাড়ছে আক্রান্ত সংখ্যা। পাশাপাশি ডেঙ্গু মুক্ত রাখতে সিটি কর্পোরেশনের ভূমিকা বাড়ানোর তাগিদ তাদের। চিকিৎসকরা জানিয়েছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর ডাক্তারের পরামর্শ নিতে হবে চিকিৎসা। এখনো প্রচুর দুর্বল, শুরুতে যেমন ছিলাম অমনি, আর কিছু খেতে পারছি না। আর যখন ভর্তি হয়েছি তখন হচ্ছে প্রচন্ড মাত্রায় বমি হয়েছে। আসলাম, এই সময় অবস্থা খারাপ হয়েছিলাম, ভর্তি হওয়ার পরে মোটামুটি সুস্থ আছি। চোখের উল্টো সাইড প্রচুর ব্যথা ছিল, মনে হয়েছে আমি একটু পানি বের হলে ভালো হয়, কিন্তু পানি আসতো না এত। আর মাথা প্রচুর কামড়াকামড়ি ব্যথা, মনে হয় যে কেউ ভেঙে গুঁড়া করে দিচ্ছে, এরকম অবস্থা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, জানাবেন এই হাসপাতালে মোট কতজন রোগী ভর্তি আছে, আর কোন এলাকার রোগী হাসপাতালে বেশি দেখছেন, আর সার্বিকভাবে হাসপাতালের পরিস্থিতি একটু তুলে ধরবেন। সাথী, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালে। আমরা শুরুতেই একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু মুগদা মেডিকেল হাসপাতালে আমরা ঢুকেছি এবং ঢোকার পরে আমরা রোগীদের সঙ্গে কথা বলেছি এবং রোগীদের সংখ্যা কিন্তু অনেক ছিল। আমরা একটা বেডও আমরা আসলে ডেঙ্গু ইউনিটে, যেই ডেঙ্গু সেবার জন্য যেই 10 নম্বর তলায় যেই বেডগুলো রয়েছে, একটা বেড আমরা খালি দেখিনি। তবে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ, যেহেতু আজকে ছুটির দিন, শুক্রবার, তাদের যেই কর্মকর্তা রয়েছেন তারা অনুপস্থিত থাকার কারণে কোনো ধরনের সেখান থেকে লাইভ সম্প্রচার কিংবা সেখান থেকে রোগীদের কাছ থেকে বক্তব্য নেওয়ার কোনো ধরনের সুযোগ দেওয়া হয়নি। কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এই হাসপাতালে দিন দিন রোগীর চাপ বাড়ছে, কিন্তু কী পরিমাণ বাড়ছে, কোনখান থেকে রোগী আসছে বা কারা আসছেন কোন থেকে, এই বিষয়ে কোনো ধরনের তথ্য আমাদের কি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে আমরা রোগীদের সঙ্গে আনঅফিসিয়ালি কথা বলেছি। তারা যেমনটা বলছিলেন যে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ভালো সেবা পাচ্ছে হচ্ছে ডিএনসিসি ডেঙ্গু রেগুলেটরি যে হাসপাতাল রয়েছে, সেখানে পরিবেশটাও চমৎকার রয়েছে এবং সেখানে সেবার মানটাও ভালো রয়েছে। তবে এই হাসপাতালটিতে এখন পর্যন্ত রোগীরা কিন্তু সন্তোষ প্রকাশ করছে না। রোগীরা বলছে যে আসলে হাসপাতালটি আরও একটু যদি সেবা প্রত্যাশীদের সঙ্গে আরও একটু ভালো আচরণ করে এবং আর একটু ভালো সেবা দেয়, তাহলে হচ্ছে তাদের যে প্রত্যাশা রয়েছে সেটা পূরণ হবে। তবে ঢাকার সবচেয়ে যেই চিন্তার বিষয়টা, যে আমরা জেনেছি যে 124 জন ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছে, তার মধ্যে 40 জন পুরুষ ভর্তি রয়েছে, তার মধ্যে আবার 52 জনের মতো মহিলা ভর্তি রয়েছে। অন্যদিকে শিশু সংখ্যাও কিন্তু অনেক, প্রায় 30-এর উপরে রয়েছে শিশু সংখ্যাও। তো শিশু এবং যারা হচ্ছে একটু বয়স্ক, তারা কিন্তু অধিক ঝুঁকিতে রয়েছেন। ডাক্তাররা কিন্তু তাদেরকে অধিক সচেতনতার সঙ্গে তাদের চলতে বলছেন এবং মশারি টানিয়ে রাতে ঘুমাতে বলছেন, এবং বাড়ির আশপাশে যে আঙিনাগুলো পানি জমে থাকছে সেগুলো বিষয়ে নগরবাসীর সচেতনতা কিন্তু তারা প্রত্যাশা করছেন। সাথে এই ছিল রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।
আর্থিক অসচ্ছলতায় চিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন পার করছে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নাজমুল হাসান। আন্দোলনের সময় পেটের নিচে গুলি লাগে নাজমুলের। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও অর্থাভাবে থেমে আছে পরিপূর্ণ চিকিৎসা। আরও দুবার অপারেশন করতে হবে নাজমুলের। অভাব অনটনে চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। পা হারানোর অজানা শঙ্কা নিয়ে বিছানাতেই দিন কাটছে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাজমুল হাসানের। যতই দিন যায় ততই যেন হাঁটার শক্তি হারিয়ে ফেলছে 17 বছর বয়সী এই কিশোর। দিন দিন পা অপস হয়ে যেতেছে গা, পা চিকন হয়ে গেছে গা, ডান পা থেকে বাম পা আমার ছেলে 1 কোর চিকন হয়ে গেছে। আমি প্রত্যেকটা দিন আমার ছেলের পাড়া মাপি। সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায় আলবারাক স্কুলের 9ম শ্রেণীর ছাত্র নাজমুল হাসান। আন্দোলন চলাকালে গেল 20 জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে পেটের নিচে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও আন্দোলনের সময় পুলিশের ভয়ে বাকি চিকিৎসা নিতে হয়েছে বাসাতেই। শেখ হাসিনার সরকার পতনের পর আবার ঢাকা মেডিকেলে ডাক্তার দেখালেও অর্থের অভাবে পরিপূর্ণ চিকিৎসা করাতে পারছেন না। চিকিৎসাটা শুধু আমরা ফ্রি পেয়েছি সরকারি হিসাবে, আর কোথাও আমি আমরা সরকারিভাবে কোনো হেল্প পাই নাই। আমাদের টাকা পয়সার অর্থনৈতিক অবস্থা, আমাদের পরিবার, আমার ফ্যামিলির অবস্থা তো দেখতেছেন, পরিবেশের অবস্থা। আল্লাহ এখন আমার প্রায় আমার ঢাকা মেডিকেল গেছে 85,000 টাকা গেছে। আবার বাসা আনার পরে এইভাবে আরো 15-20,000 টাকা খরচ হয়ে গেছে। আহতদের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই চায় স্থানীয়রা। আহতদেরকে আমরা খুঁজে খুঁজে তাদেরকে আর্থিক সহায়তা দিচ্ছি, চিকিৎসা সহায়তা দিচ্ছি। এবং আমির জামাতের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে যত আহত পরিবার আছে তাদেরকে যেন চিকিৎসার সঠিক চিকিৎসা পায়। ওর এই ব্যয়বহুল চিকিৎসা চালাতে এই পরিবারের উপর একটি বিশাল চাপ সৃষ্টি হয়েছে। আমি একজন সিদ্ধিরগঞ্জ থানার শিক্ষক প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা যদি সম্ভব হয় এই পরিবারটির পাশে দাঁড়ান। সকলের প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে আহতরা। জুবাইর রাজিন, RTV। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।